গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন সিইসি। বক্তব্যে কঠোর বার্তা ছিল নির্বাচন কমিশনারদেরও। বিস্তারিত আবু সাইদ রিপোর্টে। প্রশিক্ষণ গ্রহণ করে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা যে ফিল্ডে যে ভোটার নিয়ে যে তথ্য সংগ্রহ করব সেটার যাত্রা শুরু হলো। বিগত নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তা সবটুকু করবে কমিশন। ভোটার হালনাগাদে অনিয়ম, অবহেলা, অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করবে না এবারের কমিশন। আমরা যারা তথ্য সংগ্রহে যাবে তাদেরকে এমনভাবে বোঝাবো। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, টাকার মোটিভ নিয়ে যাতে কেউ ভোটার তালিকা অন্তর্ভুক্তির কাজে অংশগ্রহণ না করে। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। কারণ একজন নতুন ভোটারের ফর্ম ফিল আপ করলে একজন এনোমারেটর পায় 50 টাকা, আর মৃত ভোটারেরটা বাদ দিলে পায় তার চেয়ে কম। সো তার আগ্রহ থাকবে যে নতুন ভোটার সংগ্রহ করা। অন্যদিকে নির্বাচন কমিশনার তাহমিনা আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন ও বিবেক। নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা দুর্বিসন্ধিমূলক কাজ করলে সেই দায় নেবে না কমিশন। আমাদের আইন কানুন, বিধিবিধান, সর্বোপরি আমাদের বিবেক। তাই আমি আশাবাদী আবারও যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে পারবো। আর নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাউস্ত বলেন, জাতি একটি গ্রহণযোগ্য নির্বাচন চায়। মানুষের আস্থা তৈরিতে প্রথম দিন থেকে কাজ করতে তালিকা নির্ভুল করতে হবে। এক্সিস্টিং ভোটার লিস্টের মধ্যে যদি কোনো ভুল থাকে, যদি কোনো ফিকটিশিয়াস পার্সন এখানে এসে থাকে, আমার মনে হয় ভোটার লিস্ট থেকে তাদের নাম কর্তন করা সমীচীন। আর নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা না থাকলেও জন্ম মৃত্যু নিবন্ধন কাজ চলছে, সেখান থেকে তথ্য নিতে হবে, সচেতনতার সাথে কাজ করতে হবে যাতে ইসি প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করুন। অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আপনারা আমাদেরকে কাজে উৎসাহিত করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিন্তু কাজ করা মুশকিল আছে। সিইসি বলেন, 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের শীতকালীন ম্যানিউভার অনুশীলন প্রত্যক্ষ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রওনা হয়ে তিনি দুপুর 12:30টার দিকে রাজবাড়ীর কালুখালীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুরায় হেলিপ্যাডে অবতরণ করেন। কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ায় চর খাপুরা ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই শীতকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুশীলন স্থলে অভ্যর্থনা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং জিওসি 55 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম। এরপর প্রায় ঘণ্টাব্যাপী ম্যানিউভার অনুশীলন প্রত্যক্ষ করেন। পরে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। তারেক রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা 4টি মামলা বাতিল করে
রায় দিয়েছিলেন। মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি। আমরা বলেছি যে তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছে। নির্বাচন বিলম্ব করার যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডন থেকে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এখনও দেশে ফিরে আসার পরিবেশ তৈরি হয়নি, তবে খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমেদ। এখনো পর্যন্ত আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। সংবিধান বাতিলের একটা কথা। সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত 7 নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। 9 তলা ভবনের পুড়ে যাওয়া 4টি তলা ছাড়া বাকি 5 তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আগুন লাগার পর থেকে উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। রোববার থেকে অন্য কর্মকর্তা কর্মচারীদের গাড়িও প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ফলে আগুন লাগার 11তম দিন পর অনেকটাই স্বাভাবিক হলো সচিবালয়। আগুন লাগার পর থেকে 7 নম্বর ভবনে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার থেকে ভবনটিতে সবাই প্রবেশ করতে পারছেন, তবে 5 তলার পর ওপরের তলাগুলোতে গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটি হলো 5ম তলার ফ্লোর এবং আমাদের 6ষ্ঠ তলার ফ্লোরটা পুরোপুরি পুড়ে গেছে এবং আমরা সেই জন্য আমরা দুটো কমিটি আমাদের মন্ত্রণালয় থেকে করেছি। একটি কমিটি হলো আমাদের নথিপত্র কি ক্ষতি হয়েছে সেটি এবং আমাদের যে আসবাবপত্র বা আমাদের যে অ্যাপারেটাস কম্পিউটার সহ যেগুলো ক্ষতি হয়েছে সেটার জন্য একটা কমিটি করেছি। তাপমাত্রা সামান্য বাড়লেও তীব্র শীতে কাঁপছে সারা দেশ। উত্তরের জনপদের 5 জেলা এবং 1 বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যদিও গতকাল দিনের বেলা কোথাও কোথাও দেখা মিলেছে সূর্যের, এরপরেও রাতের বেলা শীতের অনুভূতি সেই আগের মতোই। দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। রোববার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রির ঘরে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামীকাল ঢাকায় দিনে ও রাতে ঠান্ডার অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এদিকে ভোর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল রাজধানী, তবে সকাল 8টার পর কুয়াশা ভেদ করে দেখা মেলে সূর্যের। রোদের ঝলকানিতে কমেছে শীতের অনুভূতিও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে যাওয়ায় স্বাভাবিক জীবনে ফিরেছে সব শ্রেণী পেশার মানুষ। উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন বুনে মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুর এলাকার আব্দুল হাকিম মাতবরের ছেলে মোহাম্মদ আসাদ মাতবর, কিন্তু সেই স্বপ্ন লিবিয়ায় গিয়ে ফিকে হয়ে যায়। বন্দী হন মাফিয়ার হাতে। কয়েক ধাপে 42 লক্ষ টাকা দিয়েও মুক্তি মেলেনি তার। বুধবার পরিবারের কাছে খবর আসে আসাদ আর বেঁচে নেই। মৃত্যুর খবরে পরিবারের লোকজন শোকে স্তব্ধ হয়ে যায়। কালকিনি ও ডাসার প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 2 বছর আগে দালালের খপ্পরে পড়ে উন্নত জীবনের আশায় ইতালিতে পাড়ি জমাতে চেয়েছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ কমলাপুর গ্রামের 2 সন্তানের জনক মোহাম্মদ আসাদ মাতব্বর। মাদারীপুর সদর উপজেলার ঘটমাজি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মঙ্গল খানের ছেলে আদম ব্যবসায়ী রুবেল খানের মাধ্যমে 17 লাখ টাকা ইতালি যাওয়ার চুক্তি হয়, কিন্তু লিবিয়া যাওয়ার পর ফিকে হয়ে যায় সেই স্বপ্ন। লিবিয়াতে পৌঁছানোর পরেই টাকার জন্য দালাল চক্র একটি বন্দিশালায় আটকে রেখে শারীরিক নির্যাতন চালায়। টাকা না দিলে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। এমনকি নির্যাতন করার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও কলে দেখানো হয়। দালালরা নেওয়ার সময় মিডিয়া কথা কইয়া টাকা পয়সা নিয়ে এই গেম দেয়, আবার দেয় না, এই হনি গেছে আবার যায় না, এই টাকার কথাই কয় খালি টাকা দাও এই। তারা কয় তোর ছেলে আমরা টাকা দেয় আমরা সারিয়ে দিব। আমার ছেলের আমরা টাকা দিছি, আমার ছেলে সারে না, এখন আমার ছেলে নিখোঁজ করে গেছে। কারণ সরকারের কাছে আমার এই দাবি, সরকার জানি কিন্তু বিচারটা আমাদের দেয়, এই বিচারটা জানি পাই। আর কোনো মা জানি গাড়ি করতে এইরকম আর সন্তান হারা না হয়, না কান্দে।
লিবিয়ায় বন্দী থেকেও পরিবারের সঙ্গে প্রতিদিন যোগাযোগ করতে পেরেছিলেন আসাদ। হঠাৎ লিবিয়া থেকে বুধবার ফোন আসে আসাদ মারা গেছেন। শুক্রবার আসাদ মাতুব্বরের মৃত্যুর খবর নিশ্চিত করে তার পরিবার। মর্মান্তিকে মৃত্যুর খবরে নিহতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। আমি ফাঁসি চাই, সরকারের সঠিক বিচার করে। কত কালি করবে, কত সন্তান এতিম বানাইবে। দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও পরিবারের সদস্যদের। আমার তো আর কোনো সমস্যা নাই এখন। আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো বন্ধ হোক। লিবিয়ার যেসব দালালরা আছে তাদের আইনের আওতায় এনে শাস্তির আওতা আনা হোক। এদিকে প্রশাসন বলছে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে দালালদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের যে বৈধ চ্যানেল আছে এবং এই যে প্রক্রিয়া রয়েছে, আমাদের বইএসএল রয়েছে, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে, তারাও কিন্তু লোক পাঠায়। সুতরাং তাদের মাধ্যমে যেন তারা যায়, যাতে করে তারা এই পরবর্তীতে যেন এই আর্থিক ক্ষতির মধ্যে না পড়ে অথবা জীবনের ঝুঁকির মধ্যে যেন তারা না পড়ে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলরদের অপসারণের পর জরুরি সেবা নিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, বিশাল জনসংখ্যার বিপরীতে বাড়তি দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছেন তারা। গাজীপুর থেকে চঞ্চল খানের রিপোর্টে বিস্তারিত। সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে দেশের সবচেয়ে বড় গাজীপুর সিটি কর্পোরেশনের বাসিন্দাদের। কোথাও সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ব্যস্ততার অজুহাত, আবার কোথাও অনিয়মিত। 5 আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সব সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিদের অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। স্থানীয়রা বলছেন, এরপর থেকে নাগরিক সেবায় ভোগান্তি বেড়েছে। তাদের লোকেরও তো পরিধির দরকার আছে। সিটি কর্পোরেশন তো লোকের একটু সংকুলন কম থাকতে পারে। আবেদনও করছি, সার্ভারে প্রবলেম চলতেছে, সার্ভারের সমস্যার কারণে একটু সময় বেশি লাগতেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন, সংশোধন, ওয়ারিশান সার্টিফিকেট সহ জরুরি সেবা পেতে ছুটাছুটি করতে হচ্ছে নগরবাসীকে। সেবা বঞ্চিতদের অভিযোগ, এতে সামাজিকভাবেও সৃষ্টি হচ্ছে নানা সংকট। আমাদেরকে প্রতিনিয়ত ঘোরাচ্ছে, আজকে বলে সার্ভার নষ্ট, কালকে বলে পরের দিন আসেন, এভাবে আমরা হয়রানি হচ্ছি। এটা নন কালার ছিল, তো যার কারণে কাগজটা রিজেক্ট করা হয়েছে। তো আজকে আসতে বলছে, আজকে আমার একটু দেরি হয়ে গেছে, আজকে নাকি হাফ বেলা। সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে 3 থেকে 4 গুণ কাজ করতে হচ্ছে তাদের, যার প্রভাব পড়ছে সেবায়। জনগণের চাপটা আমরা নিতে চাচ্ছি না, জনগণের সেবার জন্য যতটুকু চাপ আমাদের নিতে হয় আমাদের নিয়ে কাজ করতে হবে। দেখেন, আমাদের আগে সিটি কর্পোরেশন যে ওয়ার্ক ছিল, যে কাজ আমরা করতাম, এখন আমাদের কাছে এটা মনে হচ্ছে যে 3 গুণ 4 গুণ আমরা করছি, মানে ওই প্রেশারটা আমাদের উপরে পড়ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের 40 লক্ষ মানুষের প্রাণের দাবি শীঘ্রই এই সিটি কর্পোরেশনের গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। চঞ্চল খান, মাই টিভি, গাজীপুর। অভ্যন্তরীণ নৌরুটে পাইলট ছাড়াই ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন ধরনের পণ্যবাহী নৌযান। নদীপথে পাইলট ছাড়া নৌযান চললেও বাধ্যবাধকতা থাকলেও মানছেন না অধিকাংশ মালিক কর্তৃপক্ষ। পাইলট ছাড়া নৌযান চলাচল করায় বাড়ছে ছোট বড় দুর্ঘটনা, সরকারের কমছে রাজস্ব। প্রতিনিধি মনোয়ার কানুনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন জেলায় নৌপথে পণ্য পরিবহনে যে কয়টি রুট রয়েছে তার মধ্যে অন্যতম চাঁদপুরের মধ্য বদ্বীপ অঞ্চল। আইন অমান্য করে এই রুটে নানা কৌশলে পাইলট ছাড়াই শত শত নৌযান নির্বিঘ্নে চলাচল করছে। নিজেদের খামখেয়াল মতো নৌযান চালাচ্ছেন অসাধু জাহাজ মালিক ও মাস্টাররা। ফলে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। পণ্য পরিবহনেও বাড়ছে ঝুঁকি। জায়গায় পানি কম আছে, কোন জায়গায় বেশি আছে, কোন জায়গায় কি ডুবলো না ডুবলো আমরা সম্পূর্ণ জানি। আমাদেরকে ব্যবহার করলে আমরা ঠিকঠাক মতো পৌঁছে দিতে পারি। আমরা যেরকম চলাফেরা করি, আমরা নৌপথের সম্বন্ধে যেরকম আমাদের ধারণা আছে, হয়তো ওনাদের হয়তো এত ধারণা নাই। প্রতি 8 ঘন্টার জন্য একজন পাইলটের সরকারি ফি মাত্র 500 টাকা। চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী জাহাজ চাঁদপুর নৌ চ্যানেল হয়ে ঢাকা কিংবা নারায়ণগঞ্জ গেলে BIWTA থেকে পাইলট সহায়তা নেওয়া হলে ফি বাবদ দিতে হয় 3 থেকে 3,500 টাকা। বিনিময়ে পাইলট রুট দেখিয়ে নৌযানকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেন। জাহাজের সচেতন মাস্টাররাও পাইলট নিয়ে নৌযান চালানোর পক্ষে। সময় মতো জাহাজ জায়গা মতো পৌঁছতে পারে, কোনো সমস্যা না, ফতেঘাটে কোনো সমস্যা না, জাহাজ ধরেন না আপনি চরও ঠেকে না। ওদের পাইলট ছাড়া গেলে একটা অঘটন করতে পারে। ওই জন্যই আমি আমার সম্পূর্ণ মাস্টার প্লাস সুপারভাইজার এদের সুদেশী কামনা করবো, যাতে নৌপথে কোনো প্রকার দুর্ভোগ সৃষ্টি না হয় পাইলটটা নেওয়ার জন্য। আমরা তো মনে করেন সবসময় এক রাস্তা দিয়ে চলাচল করি না, পাইলটেরা এগুলা রাস্তাঘাট ম্যাপ করে নিয়ে এগুলো আমাদেরকে পথগুলো দেখাই দেয়।
পাইলট নেয়ার আইনি বাধ্যকতা থাকার কথা উল্লেখ করে শীঘ্রই এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি। কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে। এখানে পাইলট ছাড়া নৌযান চলাচল করার কোনো সুযোগ নেই। এই পাইলট নিয়ে চলাচল করার প্রেক্ষিতে একদিকে যেমন সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে, অন্যদিকে নৌপথে নৌযান চলাচলের নিরাপত্তাটা নিশ্চিত করা হবে। দেশের সরকারি হিসেবে লাইসেন্সপ্রাপ্ত পণ্যবাহী নৌযান রয়েছে 10,000-এরও অধিক। নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে পাইলটবিহীন নৌযান চলাচল বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। ইলিয়াস কমল, মাই টিভি।